আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমাদের টপিকের প্রথম ক্লাস হবে। এর মধ্যে একটু পরিচয় পর্বটা আবার একটু নিয়ে নিব। কালকে মনে হয় কয়েকজন মিস ছিল, আমি জানি না সবাই আছে কিনা। তবে এর মধ্যে হচ্ছে তাসিন তাসিন কালকে জয়েন করতে পারেন নাই। আপনার একটু নিজের পরিচয়টা দিবেন, আর মূলত এটা কেন শিখতে চাচ্ছেন এটাও যদি একটু এক্সপ্লেন করেন, আমাদের জানা থাকলে সুবিধা হবে আর কি। তাসিন কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি, আমি তাইফ আশফাক তাসিন। আমি বর্তমানে গণা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। অনেকদিন যাবত ইচ্ছা ছিল যে অনলাইনে কাজ করার, বা আপনার এই ফেসবুক রিলেটেড বা ওয়েব রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার, সেই ইচ্ছা থেকে আর কি আমার এখানে আসা আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা দেরি করব না, যেহেতু আমাদের ক্লাসের টপিক নিয়ে আলোচনা হবে। আমি একটু বলে নিই আজকের ক্লাসের আশা করব যে মডিউলটা সবাই দেখেছেন, না দেখলেও সমস্যা নাই। আমি মডিউল ধরে ধরে মোটামুটি পড়ানোর চেষ্টা করছি। আমরা টোটালি এই পুরো ব্যাচটার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব ওভারঅল সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে কি করতে হয়, প্লাস হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের উপর। আর স্পেশালি পরে থাকবে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং ক্লাস এবং আউট অফ মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসে কিভাবে আমরা নিজেদের স্কিলটাকে শো করব অথবা অ্যাপ্রোচ করব সেল করার জন্য। সো এই টপিকগুলোই মূলত থাকবে। তো আমি হচ্ছে আসলে আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আজকে ক্লাসটা আসলে থাকবে কিছুটা থিওরিটিক্যাল, হ্যাঁ। সো আগামী ক্লাস থেকে হচ্ছে একদম প্র্যাকটিক্যালি শুরু হবে আর কি। সবাই দুই একজন আমাকে একটু কনফার্ম করবেন যে আমার হচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। যদি যায় আমাকে জানালে তারপর হচ্ছে বাকিটা শুরু করব। স্ক্রিন দেখতে জি আপু, দেখায়। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, শুরুতে দেখেন আমি একটু লিখে রেখেছি। লিখে আসছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি। এটা আমরা সবাই মোটামুটি ভাবে জানি, তারপরও যদি একটু ব্রিফ করতে যাই, দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব ইত্যাদির মাধ্যমে একটি ব্র্যান্ড বা ব্যবসার প্রচার অথবা বিক্রয় বৃদ্ধির কৌশল করা হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমরা মানে বাংলাদেশের প্রেক্ষিতে যারা আইটি সেক্টরে আসেনি, ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করি যে মনে হয় খালি ফেসবুক চালাইলাম, বন্ধু বান্ধবের সাথে চ্যাট করলাম বা হচ্ছে সারাদিন অ্যাক্টিভ থাকলাম, এটাই মনে হয় সোশ্যাল মিডিয়া। সো এটা না, আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা হচ্ছে যে কোনো ব্যবসা বা সেলফ ব্র্যান্ডিং এর জন্য সবচেয়ে বড় মাধ্যম, যেখানে আপনি খুব দ্রুত মানুষের চোখে পৌঁছাতে পারবেন অথবা হচ্ছে মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারবেন। এটা হচ্ছে আপনার ব্যক্তি হোক, আপনার ব্যবসা হোক, অথবা আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার ক্ষেত্রে হোক। সো এটা যদি আরেকটু বলতে চাই, দেখেন এর মাধ্যমে একটি ব্যবসা সহজেই কি লক্ষ লক্ষ মানুষের কাছে তাদের পণ্য বা সেবার সম্পর্কে জানাতে পারে বা সরাসরি যোগাযোগ করার একটা যোগাযোগ তৈরি করতে পারে। আচ্ছা, এটার গুরুত্বটা আসলে কেন প্রয়োজন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা শিখবো ঠিক আছে, বাট এটা আসলে কেন দরকার বা গুরুত্ব কতটুকু এটা যদি আমরা জানি, তাহলে আমাদের কাছে একটা তাগিদ তৈরি হবে যে না, আসলে আমাদেরকে উচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে নিজেদেরকে অ্যাক্টিভিটিটা বাড়ানোর জন্য। যেমন এখানে বলছে যে প্রচুর অডিয়েন্স তৈরি করা যায়। এটা আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম অনুযায়ী নিজের নিশ অনুযায়ী হতে পারে, বা আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেই ক্যাটাগরি অনুযায়ী হতে পারে, অথবা ওভারঅলও হতে পারে। যেমন নিম্ন খরচে প্রচার, বা প্রচার বলতে আমরা বোঝাচ্ছি যে বিভিন্ন অন্যান্য বিজ্ঞাপনের তুলনায় ট্রেডিশনাল মার্কেটিং এ যদি আপনি কখনো একটা বিজ্ঞাপন দিতে চান আপনার, তাহলে যে পরিমাণে খরচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু সেটা হয় না। এখন ট্রেডিশনাল মার্কেটিং এ ধরেন আপনি কোনো একটা বিলবোর্ডে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে দেখাবেন, এখানে কমপক্ষে লাখ লাখ টাকার বিজ্ঞাপন দিতে হবে, যে কয়েক সেকেন্ড দেখাবে, তারা হচ্ছে এই পেমেন্টটা নিবে। বাট আপনি যদি 10,000 টাকা খরচ করেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে, কমপক্ষে 1 থেকে 5 লাখ মানুষের কাছে অনায়াসে পৌঁছে যেতে পারবেন জাস্ট 10,000 টাকা খরচ করে। সো এটা হচ্ছে কি নিম্ন খরচে প্রচার করার একটা সহজ কৌশল। সরাসরি ইন্টারাকশন হয়, দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে কিন্তু ব্র্যান্ডগুলো সরাসরি গ্রাহকের সাথে যোগাযোগ করতে পারে। যেমন বাস্তব উদাহরণ বলেন, আপনারা অনেকেই আছেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে কানেক্টেড বা বড় ব্যবসায়ীদের সাথে কানেক্টেড। আর এখানে আজকে আমার যে ভাই বোনগুলো আছেন ক্লাস করছেন, তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেই এখানে আসতে পারছেন। হয়তো কিছু আছে অফলাইন পরিচিত, বাট ম্যাক্সিমামটাই কিন্তু আমাকে অনলাইনে দেখা বা অনলাইনে দেখেছেন বিদেই কিন্তু আসছে। এরপর বলছে ব্র্যান্ডের ভিজিবিলিটি এবং বিশ্বস্ততা বাড়ায়। আপনি ব্যক্তি হিসেবে যদি অফলাইনে গিয়েও কাউকে বলেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এই করি বা ওই করি, কেউ কিন্তু তেমন একটা বিশ্বাস করবে না। কিন্তু যখন দেখবে যে না, ও ডিজিটাল মার্কেটার বলেছে বা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বলেছে, বাট যখন দেখবে যে আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন, তখনই কিন্তু সেই ব্যক্তিটা একটু হইলেও ট্রাস্টেড তৈরি করবে যে না, ও আচ্ছা, ও তো অ্যাক্টিভিটিও আছে। সো এটা ছিল মূলত একটা গুরুত্বর জাস্ট ছোট একটা পার্ট। এটার গুরুত্ব আসলে অনেক বেশি বৃহৎ, ভাবে বলে তো আর বোঝানো যাবে না।
এখন হচ্ছে যে আমরা কিভাবে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করতে পারি, আমাদেরকে কি কি করা উচিত, এটা অবশ্যই কয়েকটা ধাপ পার করেই যাইতে হয়। আজকে বললাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব আর হয়ে গেল, এটা আসলে হবে না কখনো। সো প্রথমেই বলছি যে দেখেন, লক্ষ্য নির্ধারণ করতে হবে। প্রথমে আপনার মার্কেটিং করার যে উদ্দেশ্য সেটা কি করতে হবে ঠিক করবেন। কিভাবে বিক্রয় করতে চান বা বাড়াতে চান, নাকি আপনার ব্র্যান্ডের পরিচিতি করতে চান, সেটাকেও কিন্তু আপনার টার্গেট করতে হবে। এখন যদি আপনার একটা ব্র্যান্ড থেকে থাকে, আপনার ব্র্যান্ডের ঠিক টার্গেটেড কাস্টমার কারা সেটাও কিন্তু আপনার আগে ফিক্স করতে হবে। সো এটা হচ্ছে মূলত একটা, ধরেন এখন টার্গেটেড কাস্টমার ফিক্স করলেন, তারপর এই কাস্টমারের কাছে বা অডিয়েন্সের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন সেটাকেও নির্ধারণ করতে হবে। এখন কাস্টমার কারা হবে, বয়স কত, কেমন, আগ্রহ, তাদের কি লাইফস্টাইল, ডেমোগ্রাফি বা যাই বলেন না কেন, এগুলো প্রত্যেকটা আমরা হচ্ছে দেখবো অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে। সো জাস্ট একটা বেসিক ধারণা এখান থেকে। এরপর বলছে যে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন প্রত্যেক প্ল্যাটফর্মের ব্যবহারকারীর ধরন কিন্তু আলাদা। সো আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি আসলে কোন প্ল্যাটফর্মের থ্রুতে আপনার বিজনেসটা বা আপনি ব্যক্তিকে পরিচিতি করতে চাচ্ছেন। বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে বেশি বিজনেস গ্রোথ করে খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে ফেসবুকের থ্রুতে। এছাড়াও আছে ওয়েবসাইটের থ্রুতে করাটা ভালো। ফেসবুক হচ্ছে একটা থার্ড পার্টি, যেমন ব্ল্যাকআউটের সময় যেমনটা হয়েছিল, আমাদের জাস্ট 7 দিন বন্ধ থাকাতে আমার প্রায় $5,500 উপরে কিন্তু খরচ চলে আসছিল, কারণ আমার অ্যাড চলতেছিল, অফ করতে পারিনি। তো এই যে থার্ড পার্টির উপর ডিপেন্ড করে থাকলে যা হয়। এরপর মাঝখানে একবার কিন্তু প্রায় 40 মিনিটের মতো ফেসবুক অফ ছিল, সেখানেও কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়েছে। বাট যখন আপনার নিজের একটা ওয়েবসাইট থাকবে তখন কিন্তু কারোর উপর ডিপেন্ডেবল হইতে হয় না। সো এটা ছিল মূলত প্ল্যাটফর্ম নির্বাচন করা। এরপর হচ্ছে কন্টেন্ট তৈরি করা। এখন কন্টেন্ট কি? কন্টেন্ট কিন্তু মূলত 4 প্রকারের হয়ে থাকে, আপনি যাই দেন না কেন। সেটা শুধু অডিও হতে পারে, ভিজুয়াল হইতে পারে, লেখালেখি হইতে পারে, অথবা হচ্ছে কি ভিডিও কন্টেন্ট হইতে পারে। কন্টেন্টের মধ্যে সবচেয়ে বেশি দ্রুত ছড়ায় বা রিচ করে সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। সো আপনি দেখেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস অথবা ব্যবসার জন্য আপনি কোন কন্টেন্টটাকে ফিক্স করবেন। দিতে হবে সবকিছুই, আমাদেরকে ওভারঅল টেক্সচুয়াল কন্টেন্টও দিতে হবে, ভিজুয়ালও দিতে হবে, আবার হচ্ছে কি ভিডিও কন্টেন্টও দিতে হবে। ভিডিও কন্টেন্টটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রো আসে, মানুষ কিন্তু মানে লেখালেখি পড়ার থেকে দেখার থেকে ভিডিওটা দেখে বেশি। সো এটা হচ্ছে একটা। তো পোস্টের মাধ্যমে দেখেন সংযোগ তৈরি করতে হয়, কন্টেন্ট হতে হবে এমন যা মানুষকে এঙ্গেজ করতে এবং শেয়ার করতে এটা কি বলে উৎসাহ করে, বা হচ্ছে বাধ্য করে বলবো না, উৎসাহ করে থাকে আর কি। সো পোস্ট করার সময় এবং ফ্রিকোয়েন্সি ঠিক করা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি পোস্ট করবেন। এখন আজকে মন চাইলো সকাল 8টা বাজে করে দিলাম, আরেকদিন মন চাইলো বিকাল বা রাতে 10টা বাজে করে দিলাম, এটা আসলে হয় না। পোস্ট করারও কিছু কন্টেন্ট প্ল্যানিং থাকে বা কন্টেন্ট ক্যালেন্ডার বলি আমরা এটাকে, এই নিয়ম অনুযায়ী। আর আরেকটা হয়, আমরা অনেকেই দেখা যায় মার্কেটিং করতে গিয়ে যে ভুলটা করি সেটা হচ্ছে, ধরুন আজকে একটা পোস্ট করলাম, 2 মাস 3 মাস কোনো খবর নাই, আবার হুট করে এসে আরেকটা করলাম। সো এটা কখনো করা যাবে না, আমাদেরকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে। কারণ যখন আপনি নিজেই প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ থাকবেন তখন অ্যালগোরিদম বুঝে নিবে যে না, ও আমার পারফেক্ট বা টার্গেটেড অডিয়েন্স, ওকে ছাড়া যাবে না। তখন কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা হচ্ছে আদার যে প্ল্যাটফর্মগুলো আছে ওরা নিজেরাই কিন্তু আপনার পেজের বা বিজনেসের গ্রোথটা বাড়িয়ে দেয়, কারণ আপনিও কিন্তু তাদের কাছে একজন অডিয়েন্স বা আপনিও তাদের টার্গেটেড কাস্টমার। কারণ আমরা ব্যবহার করি দেখেই তো আজকে ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো এত পরিচিতি। এটা ছিল হচ্ছে পোস্ট করার, এটা নিয়েও আরো ব্রিফিং ক্লাস থাকবে বা হচ্ছে আরো ব্রিফিং কথাবার্তা থাকবে, জাস্ট একটা বেসিক। এরপর হচ্ছে দেখেন এঙ্গেজমেন্ট বাড়ানো কিভাবে। কেবল পোস্ট করলেই হবে না, পোস্টের সাথে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে, যেমন কমেন্টের উত্তর দেয়া এবং সরাসরি যোগাযোগ বজায় রাখা। এখন হচ্ছে ধরেন আপনার পোস্ট করলেন, এই পোস্টটা দেখে অনেকেই, আপনি এমন একটা পোস্ট করলেন যেটা হচ্ছে মানুষ অনেক বেশি কমেন্ট করছে, সাথে সাথে যদি আপনি এই কমেন্টগুলো রিপ্লাই করেন ওই ব্যক্তির কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যায়, তাতে ও মানে যে ব্যক্তির কাছে যাচ্ছে সে কিন্তু ভাবে যে না, ও আচ্ছা তার মানে ও অ্যাক্টিভলি আমার কমেন্টটা দেখেছে, এটা একটা ভালো লাগা কাজ করে। যখন রিপ্লাইটা করবেন ও কিন্তু আপনার পেজে আরো বেশি থাকবে বা হচ্ছে আপনার পোস্টগুলো দেখবে। সো ফলাফল বিশ্লেষণ বলতে এখন দেখেন আরেকটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া সফল কিনা আপনি এটা বিশ্লেষণ করতে পারবেন কিভাবে, যেমন প্ল্যাটফর্মগুলো অ্যানালিটিক যে টুলগুলো আছে সেটা ব্যবহার করে বুঝতে পারবেন যে আপনার 28 দিনের অথবা 6 মাসের বা 3 মাসের কেমন অ্যাক্টিভিটি ছিল, এটা রিচ, ইমপ্রেশন এবং হচ্ছে এঙ্গেজমেন্ট সবকিছুই দেখায়। সো এটা আপনি চাইলে বিশ্লেষণ করতে পারবেন। এটা ছিল মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ছোট একটা ব্রিফিং বা ধারণা। আমাদের ব্যাচের মেনলি আমি নাম দিয়েছি মিডিয়া বাইং, কারণ এই শব্দটা আমার কাছে খুবই পছন্দের বা আমার ভালো লাগে। মিডিয়া বায়ারদের ভ্যালু বাহিরের কান্ট্রিতে অনেক বেশি, তবে কভার করবো সবকিছু। তো এখন হচ্ছে আজকে একটু জানবো যে আসলে
ও আচ্ছা, এখানে আরেকটু আছে, এটা হচ্ছে দেখেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করলে কি হবে, এটা অলরেডি আমি উপরে একবার বলে দিয়েছি। তারপরে একটু যদি বলে দিই, যেমন ব্র্যান্ডের পরিচিতিটা বৃদ্ধি পাবে, তারপর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকটা বাড়াতে পারবেন, রিলেশনশিপ বিল্ডিং হবে এবং খরচের সাশ্রয়, বা এটা বলা হয়ে গেছে আর কি। এখন আসেন যে আমাদের মেইনলি যে টপিক, সেটা হচ্ছে মিডিয়া বাইং। এই মিডিয়া বাইংটা আসলে কি, আমাদেরকে এটা আগে একটু বুঝতে হবে। আমরা পরে এক্সাম্পলে চলে যাব, এখন জাস্ট একটু দেখি যে মিডিয়া বাইং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি বিজ্ঞাপনদাতারা বলছে বিভিন্ন প্ল্যাটফর্ম বিজ্ঞাপনের জায়গা কেনে কেনে বলতে এখানে অ্যাড অ্যাকাউন্টটাকে বোঝাচ্ছে। সঠিক মানুষের সামনে বিজ্ঞাপন দেখানো যায়। মূল উদ্দেশ্য হলো এমন সব প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেয়া যেখানে টার্গেটেড অডিয়েন্সে বেশি সময় কাটায় এবং মানে কাটায়। যেমন ফেসবুক, গুগল এবং ইউটিউব, এই তিনটা প্ল্যাটফর্মে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বিজ্ঞাপন চলে। এখন চলেন আমরা একটু দেখে আসি যে এই অ্যাড ক্যাম্পেইন বা মিডিয়া বাইং করলে বিজ্ঞাপনটা আসলে কিভাবে মানুষের সামনে পৌঁছায়। আমি হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে চলে আসছি। আপনাদের সবার প্রোফাইলেই যখন আপনারা যাবেন, ঠিক একটা বা দুইটা পোস্ট পরেই দেখবেন সুন্দর করে কিন্তু একটা করে বিজ্ঞাপন চলে আসে। আমি একটু স্ক্রল করে যাই, আপনারা দেখে বললেন তো কেউ বুঝতে পারেন কিনা যে আসলে এটা কি। এই যে দেখেন, আমি আমার হোমে আসার পরে জাস্ট একটা পোস্ট গেল, দ্বিতীয় পোস্ট, এই যে এটাই কিন্তু এই যে স্পন্সর দেখা। তার মানে কি, এটা একটা বিজ্ঞাপন। অথবা পাশে দেখেন দুইটায় কিন্তু দেখাচ্ছে, একটা এই যে স্পন্সরড, একটা হচ্ছে আপনার শপিফাই এর একটা ক্যাম্পেইন চলতেছে, আর একটা হচ্ছে আপনার কি কোচ কাঞ্চন একাডেমির একটা ক্যাম্পেইন চলতেছে। এই দুইটা ক্যাম্পেইন আপনার এখানে শো করছে। অ্যাডস ক্যাম্পেইন, রাহাত জান, হ্যাঁ আপু অ্যাডস ক্যাম্পেইন, গুড। আচ্ছা, এটা আপনার সামনেই কেন আসলো? দেখেন কোচ কাঞ্চনের হচ্ছে এখন এই যে বিজ্ঞাপনটা এখানে আসলো, ওনারা কি সঠিক টার্গেট মানে কাস্টমারের কাছে পৌঁছাইলো? আমাকে দেখাচ্ছে যে এটা কি আসলেই তার টার্গেটেড কাস্টমার আমি, নাকি ভুল দেখাচ্ছে? এটা একটু কি কেউ বলতে পারবেন? এটা টপিকটাকে দেখেন তো, যে গুগল ট্যাগ ম্যানেজার হলো এমন একটি টুল যা আপনাকে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের গুলোতে ট্রাফিক কোড বা ট্রাফিক গুলো সহজে পরিচালনা করতে সহায়তা করবে, এটা বোঝাচ্ছে। তার মানে ওরা কিন্তু ভুল ক্যাম্পেইন করে নাই, কারণ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে আমার স্কিলের সাথে যায় বা আমার প্রোফাইলের সাথে যায়, কারণ আমি ডিজিটাল ইন্ডাস্ট্রি নিয়ে যেহেতু কাজ করি, সে আমাকে দেখাচ্ছে। সো আমি যদি চাই যে আমার এখানে গুগল ট্যাগ ম্যানেজারে উনি মনে হয় পেইড কোনো একটা থিম দিচ্ছে, এটা যদি চাই এখান থেকে আমি পারচেস করতে পারবো। এই যে ক্যাম্পেইনটা আমাদের সামনে আসলো, এটা কেউ না কেউ কিন্তু রান করছে, যেটাকে আমরা অ্যাড ম্যানেজার বলতে পারি। সো এই যে রান করছে, এখন এটা এটা তো এভাবে দেখতে পাচ্ছি আমরা, বাট এটার ব্যাকএন্ডটা দেখতে কেমন হয় আমরা ফুল প্রসেসটা দেখবো আজকে। জাস্ট আমি একটু দেখিয়ে রাখছি, আপনারা যেন পরে যেদিন আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব সেদিন যেন বুঝতে পারেন যে আসলে এটা অ্যাড অ্যাকাউন্ট আপু দেখিয়েছিল। আমি কিন্তু ওই দিন প্রশ্ন করবো যে কার কার মনে আছে যে অ্যাড অ্যাকাউন্টটা দেখেছেন কিনা। এই যে দেখেন, এটা হচ্ছে মূলত অ্যাড অ্যাকাউন্টের একটা ড্যাশবোর্ড। এটা আমরা পুরোটাই দেখবো আরো ডিটেলসে, বাট আমি একটা জাস্ট এভাবে আপনাদের একটা ডেমো এখন দেখানোর জন্য। এটা নিয়ে হেডেক নেওয়ার কিছু নাই, ওরই মানে ঘাবড়ে যাবেন না দেখে, বাট এইটারই মূলত আমরা কাজগুলো সবসময় করে যাব বা করবো ইনশাল্লাহ। সো এই যে আপনি একটা দেখলেন এখানে স্পন্সর্ড লেখা, এই একটা মূলত এমন একটা ড্যাশবোর্ডের কেউ একজন কারিগর এটা করেছে, যার জন্য কিন্তু আমার প্রোফাইলে আসছে। সো এই কারিগরিটাই আমরা করব। এটা ছিল মূলত কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। সো এখন একটু গুগল অ্যাড ক্যাম্পেইনটা আমরা দেখি। গুগলে যখন আপনি একটা দিবেন কিভাবে আসবে, গুগলের ক্যাম্পেইন কোথায়? কেউ কি ক্যাম্পেইন করে না? আচ্ছা, এখানে বলেন তো কোনটা ক্যাম্পেইন, একটু কেউ বলতে পারবেন? হ্যান্ড রাইজ করেন। কথা বলতে হবে, অ্যান্সার করতে হবে, আর না হয় বুঝবো না আপনারা কি বুঝতেছেন নাকি এমনি এমনি বসে আছেন। আচ্ছা, রাহাত জান আপু বলেন তো এটা কি, এখানে কোন কোনটা ক্যাম্পেইন? এখানে যে স্পন্সর্ড লেখা সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন আপু। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, ধরতে পারছেন। এই যে দেখেন, নেমচিপ কিন্তু অনেক বড় একটা কোম্পানি, ডোমেন হোস্টিং এর জন্য নেমচিপ হচ্ছে খুব ভালো, এবং গোডিডিও কিন্তু ভালো, দুইজনে হোস্টিংগার। তিনটা কোম্পানি দেখেন সিরিয়ালি কিন্তু চলে আসছে। ওর আগে যে স্পন্সর্ড লেখা আছে এটা কিন্তু
এই যে ব্যাকএন্ডের ড্যাশবোর্ড থেকে কেউ না কেউ ক্যাম্পেইন করছে, যার জন্য কিন্তু এটা স্পন্সর্ড হিসেবে স্পন্সর্ড গুলো কিন্তু উপরে দেখাচ্ছে। এটা হচ্ছে গুগল ক্যাম্পেইন। হ্যাঁ, গুগল, এটা হচ্ছে সার্চ অ্যাড, কারণ আমি সার্চ করে তাদেরকে পেয়েছি। সো গুগল অ্যাড ক্যাম্পেইনটা দেখলাম, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা দেখলাম। আচ্ছা, আজকের পর থেকে একদম খুব স্ট্রংলি বুঝতে হবে তারা, বাট আপনার ওয়ালে এই টাইপের কিছু দেখলে কি বুঝতে পারবেন যে এটা হচ্ছে পেইড অ্যাড? আমার মনে হয় আপনারা কিছুটা হলেও ধারণা করতে পারবেন। জি, ওমর ফারুক ভাই বলেন। ওমর ফারুক ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন? বলছিলাম যে আমি কোনো কিছু বুঝতে পারিনি, আমি এখনই জয়েন করলাম। আগে থেকে কি ক্লাস শুরু হচ্ছে নাকি? হ্যাঁ, 5-6 মিনিট হয়েছে, টেনশন নেন না, আপনি ক্লাস দেখে নিন, তাহলে রিকভার করতে পারবেন। এখন একটা মনোযোগ দিয়ে শুনেন তাহলেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু ইউটিউবের একটা ক্যাম্পেইন দেখার চেষ্টা করবো। হ্যাঁ, ইউটিউব। ওকে, ইউটিউবের ক্যাম্পেইনটার সাথে আসলে আমরা সবাই পরিচিত, এটা শুধু আপনি আমি এটা বলবো না। এটা কি? ওকে, আমি এখান থেকে গেলাম ইউটিউবের একটা ক্যাম্পেইন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, এই ফাউন্ডেশন, বাংলা রুট ফাউন্ডেশন, এটা কি? নাম নাই তো, বুঝতে পারতেছি না। বাংলা রুট ফাউন্ডেশন কে বলছেন, একটু বলেন তো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন আপু? জি, আমার নাম রাজিয়া। রাজিও। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়েন তো। আচ্ছা, ঠিক আছে। আপু, ক্লাসটা কি 8:30 থেকে শুরু করা যায় না? 8:30 থেকে তো অনেকের সমস্যা হয়। আচ্ছা, দেখি আগামী আগামী ক্লাস থেকে কথা বলে নিব না। না, কারণ অফিস থাকে তো, অফিস থেকে এসে আসলে একটু টাফ হয়ে যায়। 8:30 হলে একটু কনভেনিয়েন্ট হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে 8:30টায় নেব। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দেখেন। আসসালামু আলাইকুম জোনাকি আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, কে? আপু, আমি শাম্মী বলছি। আপু, ক্লাস কি 8টা থেকে শুরু হয়েছে? হ্যাঁ, আজকে একটা 8:10 থেকে শুরু হয়েছিল। উফ, আমি তো মিস করে ফেললাম। আমি জানতাম যে 8:30, আমি একটু বাইরে ছিলাম। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এটা তো আপনি করিডোর কিছুই নাই। আপনার হচ্ছে রেকর্ড হচ্ছে, রেকর্ডেরটা আমি ক্লাস শেষেই দিয়ে দিব ইনশাল্লাহ। আর দেখে নিন, যদি কোনো আচ্ছা, প্রবলেম থাকে আমাকে পার্সোনালি নক দেন, অথবা গ্রুপে নক দেন, সাপোর্ট টিম আছে, সাপোর্ট দিয়ে দিবে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ওকে ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এটা হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডসটা হচ্ছে মূলত, দেখেন আমরা সবাই দেখি, আমরা যে কোনো একটা ভিডিও দেখার সাথে সাথে দেখবেন নন স্কিপেবল এবং স্কিপেবল দুইটা অ্যাড কিন্তু চলে আসে। এই যে অ্যাডগুলো চলে আসে, এটাও কিন্তু গুগল অ্যাডস এর বা কেউ একজন অ্যাড ম্যানেজার ধারাই কিন্তু অ্যাডটা রান হচ্ছে। আমি যে কোনো একটা ভিডিও একটু রান করে দেখি আসে কিনা শুধু। এই ভদ্রলোক হচ্ছে নেল পাচেল। না, শর্টস আসলে আসবে না। এই যে দেখেন, এই যে দেখছেন, ভিডিওটা কিন্তু আমি প্লে করি নাই। এই ভিডিওটা আপনি স্কিপ করতে পারবেন চাইলে, বাট ক্যাম্পেইনটা কিন্তু চলে আসছে। এটা কিভাবে হয়েছে? আপনার আমার মতো কোনো একজন অ্যাডস ম্যানেজার এই ক্যাম্পেইনটা রান করেছে। সো এটা ছিল গুগল ইউটিউব অ্যাডস, গুগল অ্যাডস দেখেছি এবং ফেসবুক অ্যাডস দেখেছি। আজকে মূলত এই জিনিসটা আমি দেখাতে চেয়েছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আবার একটু আমরা চলে যাই। তো এটা ছিল মূলত মিডিয়া বায়ারের বা মিডিয়া বাইংটা কিভাবে করে এটা। এরপর হচ্ছে মিডিয়া বাইং আসলে কিভাবে করতে হয়, এটা অলরেডি আমরা বলে দিয়েছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পার্টের সাথেই পড়ে। কারণ মার্কেটিং কিন্তু হচ্ছে দুইভাবে করা যায়, একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আমরা যেটা হচ্ছে পোস্ট করি, রেগুলারিটি মেনটেন করি, এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এর কথা বললাম। আর পেইড মার্কেটিংটা তো যে মিডিয়া বাইং বা হচ্ছে আপনি দেখলেন স্পন্সর্ড লেখা, এটা হচ্ছে মিডিয়া মানে পেইড মার্কেটিং। সো এটা কিভাবে করবেন, এখানে সেম কথাগুলোই বলা আছে, যে প্ল্যাটফর্ম নির্বাচন, তারপর হচ্ছে সঠিক অডিয়েন্স। এখানে একটা জিনিস আছে যে বাজেট সেট করা। এগুলো প্রত্যেকটা জিনিস আমরা দেখবো। হ্যাঁ, সো এই ছিল মূলত মিডিয়া বাইং এর। আর মিডিয়া বাইং এর গুরুত্বটা যদি একটু দেখাই, যে বিজ্ঞাপন যদি সঠিক মানুষের সামনে যায় তবে রিটার্নও ভালো আসে। এখন আপনার বিজ্ঞাপন দিলেন, এই বিজ্ঞাপনটা যদি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে না যায়, সেক্ষেত্রে যে আপনার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে ডলারটা শুধু শুধু খরচ হবে,
আপনি কোনো বেনিফিটেড হবেন না। সো এই যে বিজ্ঞাপনটা সঠিক মানুষের কাছে পৌঁছানোর জন্যই কিন্তু আপনার আমার মতো মিডিয়া বায়ারের কাজটা করতে হবে। 2 নম্বর হচ্ছে একটা বাজেট নির্বাচন করতে হবে। আপনি অ্যাড ক্যাম্পেইনটা যে করবেন, আমি আবার একটু ড্যাশবোর্ডে যাই। আপনারা কেউ কি বলতে পারবেন এখানে অ্যাড বাজেটটা কত আছে? আমি দেখাবো না ইনডিরেক্টলি, আপনারা যারা পারেন একটু হ্যান্ড রাইজ করবেন, আমি শুনবো দু একজনের কাছ থেকে। কেউ আছেন? দেখতে পাচ্ছেন? আমি কিন্তু ড্যাশবোর্ড দেখাচ্ছি। $5 ডেইলি। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। এটা হচ্ছে আমি $5 ডেইলি বাজেট দিয়েছি, যার ফলে কিন্তু দেখেন আমার রেজাল্ট গুলো আসতেছে ওভারঅল মোটামুটি ভাবে। এইটার অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট হচ্ছে এতগুলো, এই যে রেজাল্ট, তারপর রিচ এবং ইমপ্রেশনটা দেখেন। $5 ডেইলি বাজেট দেওয়ার পরেও প্রতিটাতে রিচ কিন্তু খুব ভালো। সো এই যে $5 করে দিচ্ছি, এবং হচ্ছে এখানে আমি লিড ক্যাম্পেইন এবং ট্রাফিক ক্যাম্পেইন করছি, এগুলো দেখবো প্রতিটার ধাপ। জাস্ট আমি বুঝাইলাম, এই যে এখানে বললো যে বাজেট ফিক্স করতে হবে। এই $5 দিয়েও কিভাবে আমি সঠিক মানুষের কাছে পৌঁছিয়েছি এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, বাট আমার কিন্তু এটা ক্লায়েন্টের কাজ, আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমার হচ্ছে এটাই মূলত যে আমি আসলে কোনো চাইলে এটাকে আমি স্ক্রিনশট দিয়ে পিডিএফ এ করে দেখাইতে পারতাম, দরকার নেই। এটার থেকে আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই তখন হচ্ছে রিলেট করা সহজ হবে, প্লাস হচ্ছে আপনার মাথায় ক্যাচ করতেও কিন্তু একটা সুবিধা হবে। আচ্ছা, বাজেট গেল। এবং হচ্ছে এই উন্নত ক্যারিয়ারটা কেন বলছে দেখেন, মিডিয়া বাইং জানলে অনেক ব্র্যান্ড বা কোম্পানি আপনার সাথে কাজ করতে চাইবে, কারণ প্রতিটা বিজনেসের জন্যই পেইড ক্যাম্পেইন ছাড়া এখন আসলে কোনো বিজনেস চলে না। অর্গানিক ক্যাম্পেইন, অর্গানিক আপনি যদি ক্যাম্পেইন করতে চান, অর্গানিক মার্কেটিং করতে চান, অর্গানিক মার্কেটিংটা হচ্ছে খুবই লেন্দি প্রসেস। আপনাকে কমপক্ষে 1 বছর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রেগুলারিটি মেনটেন করতে হবে, পরিশ্রম করে যেতে হবে। আপনার এটার আউটকাম আসবে কমপক্ষে 1 বছর পরে। সো এই 1 বছর ধৈর্য ধরার মতো মানুষ কেউ নাই, বা বিজনেস করতে নামলে কেউ করতেও চায় না। বাট আপনি যদি একজন মিডিয়া বায়ার হয়ে থাকেন, আপনার মার্কেটিংটা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু যে কোনো কোম্পানির লোকজন হোক বা যে কোনো ব্র্যান্ডের জন্য আপনাকে তখন কিন্তু হায়ার করবে। এখন মিডিয়া বায়ারের চাহিদা কেমন এটা হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো, ক্লাসগুলো যাবে আর দেখবো। সো এই যে দেখেন ক্যারিয়ারটা, অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য মিডিয়া বাইং ক্যারিয়ারটা হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল একটা ক্যারিয়ার। কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ এসইও আছে, আমাদের এখানে আপু আছেন একজন সাদি আপু, যে এসইও নিয়ে কাজ করে। এসইওটাও খারাপ না, বাট এসইও ক্যারিয়ারটা কিন্তু খুব লেন্দি প্রসেস। ওখানে আপনার 2-3 বছর শিখতে হবে, তারপর হচ্ছে এসইওটা করতে হবে। আর এসইওর আউটপুটটা দিতেও কিন্তু প্রায় 1-1.5 বছর সময় লেগে যায়, যে টাইমটা ক্লায়েন্ট আমাদেরকে দিতে চায় না। বাট আপনি যখন অ্যাডস ম্যানেজার হিসেবে কাজ করবেন, এটা কিন্তু বাস্তব প্রমাণ সামনে চলে আসবে। আপনি এই যে আজকে আমি অ্যাড রান করলাম, এই যে দেখেন অ্যাড রানটা যে করলাম, আমি কিন্তু এটা ডেইলি রিপোর্টটা ডেইলি ক্লায়েন্টকে সাবমিট করতে পারছি, যার ফলে কিন্তু ক্লায়েন্ট স্যাটিসফাইড আছে, যে না, ক্লায়েন্ট বুঝতে পারতেছে আমি ডেইলি $5 খরচ করছি, আমি এতগুলো আউটকাম পাচ্ছি বা এতগুলো রেজাল্ট পাচ্ছি। সো তাকে কিন্তু আমি একটা বুঝ দিতে পারছি। বাট এসইওতে যখন যাবেন, মান্থলি কেউ 30,000-40,000 টাকা খরচ করতে চায় না, আর করতে চাইলেও এটা প্যারা দেয় প্রচুর, যে এটা অর্গানিক্যালি কেন আসে না, এখনো কিওয়ার্ডটা র্যাঙ্ক করেনি কেন। সো এই জিনিসগুলো মেনটেন করতে চায় না। আমার কাছে মনে হয় মিডিয়া বাইং প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা জায়গা, জাস্ট ক্লায়েন্টের টাকা দিবে, ডলার দিবে, আপনি ক্যাম্পেইন করবেন, একটা রিপোর্ট সাবমিট করবেন, সুন্দর করে সার্ভিস দিতে থাকবেন। এটা কাজটা করে মজা আছে, তেমন একটা প্যারা নেই। সো এই ছিল মোটামুটি ভাবে মিডিয়া বাইং এর গুরুত্ব বলেন, বা হচ্ছে আপনার মিডিয়া বাইংটা করলে আপনি কি কি বেনিফিটেড হইতে পারবেন। এরপরে যেটা ছিল যে পেজ, বিজনেস পেজের একটা ইন্ট্রোডাকশন, বা বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কি করবেন। আমি এখানে হচ্ছে জাস্ট আমি শুরুতেই বলেছি যে আজকের ক্লাসটা হবে মূলত কি থিওরিটিক্যাল, সো কালকে থেকে প্র্যাকটিক্যাল করব। এখন এই যে ক্যাম্পেইন গুলো হবে বা মিডিয়া বাইং করবো, এটা কিভাবে হয় দেখেন। বিজনেস ফেসবুক পেজ কি, এটা আমরা সবাই জানি, কারণ আমাদের সবারই বর্তমান যুগে আইডি বা প্রোফাইল থাকলে সেটাকে আমরা পেজে কনভার্ট করে নিচ্ছি। সো পেজ নিয়ে আসলে বলার কিছু নাই, পেজের গুরুত্বটাও আগেই বলেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেই মূলত পড়ে গিয়েছে। এখন হচ্ছে প্রোফাইল বনাম পেজের কিছু সুবিধাটা একটু আমরা দেখে নিব। দেখেন, ব্যক্তিগত ক্ষেত্রে হচ্ছে প্রোফাইলটা ব্যবহার করা হয়। এখন আপনি ব্যক্তি, আপনি চাইলে কিছু ফানি মোমেন্টের শেয়ার করতে পারেন, আপনি হচ্ছে ব্যক্তি হিসেবে অনেক কিছুই কথা বলতে পারেন। বাট একটা বিজনেস পেজে কিন্তু আপনি চাইলে যা ইচ্ছা তা করতে পারেন না। আপনার একটা বিজনেস পেজ আছে, বা আপনি ব্যক্তি হিসেবে, যেমন আপনি যখন পেজটা ক্রিয়েট করবেন, এখন আপনার পরিবারে কারোর সাথে গেট টুগেদার করছেন, এটা কিন্তু আপনি চাইলে আপনার বিজনেসে দিতে পারবেন না। তবে হ্যাঁ, বিজনেস রিলেটেড যদি কোনো মিটিং হয়, সেটা আপনি অবশ্যই দিতে পারবেন। সো এটা ছিল হচ্ছে প্রোফাইলের ক্ষেত্রে একটা। প্রোফাইলে দেখেন আপনার বন্ধু, পরিবার, আপনার জীবনের সাথে যুক্ত যারা আছে তাদের ছবি শেয়ার করবেন, বা অন্য অন্য কিছু যা ইচ্ছা তা করতে পারেন।
বন্ধুদের সাথে যোগাযোগ বাড়াবেন। পেজের কিছু আগে, এখন আর সীমাবদ্ধতাটা আসলে নাই, আগে ছিল যে 5,000 ফ্রেন্ড মনে হয় সর্বোচ্চ নেওয়া যায়। এখন হচ্ছে প্রফেশনাল মোড করে ফেলে 5,000 ফ্রেন্ডের পরে ওরা হচ্ছে কি আপনার ফলোয়ার হয়ে থাকে। সো এটা নিয়ে আসলে অসুবিধা নেই। আর পেজের ক্ষেত্রে যেটা বলছে দেখেন, ফেসবুক পেজের থ্রুতে কিন্তু আপনার ব্যবসা, ব্র্যান্ড বা পাবলিক ফিগারের জন্য যা এক ধরনের পেশাদারি উপস্থিতি তৈরি করে দিবে। মার্কেটিং এর সুবিধা হচ্ছে পেজের দ্বারা আপনি কি করতে পারবেন, আপনার কাস্টমার বা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন, ডাটা বিশ্লেষণ করতে পারবেন, পেজের ইনসাইট গুলো দেখতে পারবেন। প্রচুর মার্কেটিং টুলস আছে যা দিয়ে কি আপনার ব্যবসাকে আরো বেশি গ্রো করতে সহায়তা করতে পারে। সুবিধা আবারও সেম, প্রোফাইল হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে হচ্ছে বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রাখার জন্য পারফেক্ট, আর পেজ হচ্ছে আপনার ব্যবসার প্রচার বা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য কার্যকরী। সো এই ছিল মোটামুটি ভাবে আজকের মিডিয়া বাইং কি, এটা কেন প্রয়োজন, কিভাবে করতে হয়, এবং হচ্ছে পেজ কি, বিজনেস পেজটা আসলে কিভাবে কাজে আসে, এই। সো এখন যতটুকু ক্লাস নিলাম এ পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আপনার কথাই বলছিলাম একটু আগে। জি আপু, আমি শুনতে পাচ্ছিলাম। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মিডিয়া বাইং বলতে আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে বোঝানো হচ্ছে, right? না, মিডিয়া বাইং বলতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে বোঝানো হচ্ছে না। মিডিয়া বাইংটা হচ্ছে, আমি আবারও বলি, আমরা যে পেড ক্যাম্পেইন গুলো দেখি, আমাদের একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং করে যে আপনাকে বলেছি, বাট পেড যে ক্যাম্পেইন গুলো দেখে, এই যে দেখেন, আপনি একজন ব্যক্তি জি। আপনার বিভিন্ন বিজনেস বা সার্ভিসের জন্য আপনি ক্যাম্পেইন করবেন, মানে পেড টাকা দিয়ে আপনি আপনার কাস্টমারের কাছে পৌঁছাবেন। এই যে টাকা দিয়ে আপনি ক্যাম্পেইন করলেন, কোন প্ল্যাটফর্মের থ্রুতে করেছেন, এটা করার জন্য তো আপনার অবশ্যই একটা কিছু দরকার। আমি যেমন আমার অ্যাড অ্যাকাউন্টটা দেখিয়েছি, এটা কিভাবে আসছে। সো এই যে প্রসেসটা ফলো করবেন, এটা থ্রুতে যে আপনি ক্যাম্পেইনটা করলেন, এখানে এই যে স্পন্সর আকারে যে দেখালো, এটা হচ্ছে মূলত মিডিয়া বাইং। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে অর্গানিক। আমি এই যে ব্যক্তি হিসেবে ওনারা দেখেন ওনাদের ছোট এই যে আপলোড করছে, এটাও কিন্তু একটা মার্কেটিং, এটাও সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কারণ হচ্ছে উনি এটাও অর্গানিক্যালি করছে। বাট আমি যদি নিচের দিকে দেখি যে বিস্কুট দেখেন, ওরা হচ্ছে স্পন্সর, এটা হচ্ছে একটা মিডিয়া বাইং এর কাজ, বা আমরা পেইড মার্কেটিং বলতে পারি এটাকে। আর এই যে কাজটা ব্যাকএন্ড থেকে কেউ একজন করছে, তাকে আমরা অ্যাডস ম্যানেজার বা মিডিয়া বায়ার বলছি। বুঝাইতে পারছি? জি আপু, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, শারমিন আপু, শারমিন মোমেন, জি বলেন। শারমিন আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, শারমিন আপু হ্যান্ড রেজ করেছেন বাট কিছু বলছেন না। মুন্নি আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ খুব ভালো রেখেছেন। তো আপু, আমার কোশ্চেন হচ্ছে, এই যে মিডিয়া বাইং ব্যাপারটা, এটা কি আমরা অ্যাজ এ থার্ড পার্টি হিসাবে কাজ করব, নাকি আমার নির্দিষ্ট কোনো প্রোডাক্ট থাকতে হবে, আমি সেটার লাইক কোনো মার্কেটিং করব? আচ্ছা, গুড কোয়েশ্চেন। আপনি যখন মিডিয়া বাইংটা শিখে যাবেন, আপনি চাইলে আপনার নিজের একটা ধরেন ব্যবসা আছে, সেটা যে কোনো হোক, আপনি হয়তো ক্লদিং ব্র্যান্ড নিয়ে কাজ করেন, অথবা কিচেন আইটেম নিয়ে কাজ করেন, অথবা যে কোনো আপনার নিজের ব্যবসার জন্য যে এই যে মার্কেটিং গুলো করতে হবে, পেইড মার্কেটিং, এটা আপনি করতে পারবেন। তাহলে আপনাকে আর 20-30 হাজার টাকা দিয়ে একজনকে হায়ার করতে হবে না। আর আপনি যদি চান যে নিজের ব্যবসার পাশাপাশি আমি হচ্ছে অন্যান্য বিজনেসম্যানদের কাজ করে দিব, তখন ওইটা ওই যে সার্ভিস দিতে পারবেন। সো এটা উভয় ক্ষেত্রেই প্রয়োজনীয়। আপনি বিজনেসম্যান হইলেও আপনার এটা কাজে আসবে, আর যদিও আপনি ধরেন একজনকে হায়ার করলেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই যে অ্যাডের খরচটা কেমন হচ্ছে, এটা ভালো রেজাল্ট আসতেছে কিনা। কেউ কিন্তু চাইলে আপনাকে তখন আর ভুলভাল বুঝাইতে পারবে না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে বিজনেসটাই হচ্ছে গ্রো করা যায় সবচেয়ে বেশি, কারণ আমি একজনকে হায়ার করার থেকে আমার নিজের বিজনেসের কাজগুলো আমি করতেই স্বাচ্ছন্দ্য বোধ করবো, রাইট? হ্যাঁ আপু, বাট যেহেতু আমার নিজস্ব কোনো বিজনেস নেই, সেই ক্ষেত্রে আমাকে লোকে হায়ার করবে, সেই জন্য আমি মিডিয়া বাইংটা শিখছি। হ্যাঁ, এটা যদি হয় সো তাহলে আপনি এটাই তো আপনি ফ্রিল্যান্সিং করবেন বা সার্ভিস দিবেন। সেটা আপনি জব করতে পারেন, কন্ট্রাকচুয়াল কাজ করতে পারেন, অথবা হচ্ছে আপনার জাস্ট একবার বললো যে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে দেন 7 দিনের জন্য, আপনার কাজ শেষ, আমি এককালীন আপনাকে একটা পেমেন্ট দিয়ে দিচ্ছি। এটাও করতে পারবেন। এটা হচ্ছে আমরা যখন লাস্টের দিকে যাব, ক্লাসগুলো করবো, সবকিছু পেয়ে যাবেন, বুঝবেন কিভাবে কোনটা বলতে হবে, কি করতে হবে। হ্যাঁ, আর একটা কোশ্চেন,
এটা মানে আমি বুঝতে পারছি, তারপরেও আমার একটু ক্লারিফিকেশনের দরকারের জন্য করছি। সেটা হচ্ছে ব্র্যান্ড প্রমোটার এন্ড ডিজিটাল মার্কেটিং, যেটা এটার ভিতরে কি পার্থক্যটা আছে? মানে নাকি দুটাকে কাইন্ড অফ একই জিনিসের দুইটা আলাদা ফেস বলতে পারি? ব্র্যান্ড প্রমোটার, আরেকটা কি বললেন আপু? ডিজিটাল মার্কেটিং মানে আমরা যেটা শিখছি। আচ্ছা, ব্র্যান্ড প্রমোটারটা হচ্ছে মিডিয়া বাইং এর সাথে সম্পর্কিত। মিডিয়া বাইং আসলে কয় ভাগে, বাংলাদেশে মিডিয়া বাইং শব্দটা অনেকেই চিনে না। আপনার ম্যাক্সিমাম চিনে বোস্টিং, এরপর হচ্ছে কেউ কেউ চিনে অ্যাড ক্যাম্পেইন, আবার হচ্ছে অনেকেই চিনে মিডিয়া বাইংটা মূলত ফরেন কান্ট্রিতে ইউজ করে, মিডিয়া বায়ারদের খুব ভ্যালু দেয়। সো ব্র্যান্ডের যে প্রমোট বা প্রমোশনাল যে গুলো বলে, এটাও কিন্তু মিডিয়া বাইং এর পার্ট। আর ডিজিটাল মার্কেটিংটা তো আপু ওভারঅল, আমি যেটা কালকে দেখে বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং আপনি যাই করেন, এসইও নিয়ে যে কাজ করে সেও ডিজিটাল মার্কেটার, ইমেল মার্কেটিং যে করছে সেও ডিজিটাল মার্কেটার। কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এটা পড়ে। সো ব্র্যান্ডের যে কোনো প্রমোশনাল শব্দটা যখন আসবে, ওইটা হচ্ছে আপনি তখন বলতে পারেন যে আপনি মিডিয়া বায়ার বা আপনি হচ্ছে প্রমোশনাল ম্যানেজার অথবা অ্যাডস ম্যানেজার, অথবা বলতে পারেন বুস্টিং শব্দটা আমরা ব্যবহার করব না, কারণ বুস্টিং শব্দটা হচ্ছে যারা একদম কিছু না জানে তাদের জন্য। আমরা যেহেতু অ্যাড ক্যাম্পেইন শিখবো, সো আমরা অ্যাডস ম্যানেজার হিসেবেই পরিচিতি লাভ করবো অথবা মিডিয়া বায়ার হিসেবে। বুঝাইতে পারছি আপু? আর কোনো জি আপু, প্রশ্ন? থ্যাংক ইউ। না না, আর কোনো কোশ্চেন নাই। আপু আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলেন আপু। বুস্টিং আর হচ্ছে অ্যাড ক্যাম্পেইন এই দুইটার মধ্যে পার্থক্য কি? ওকে, গুড কোয়েশ্চন। আমি এটা একটু সরাসরি দেখাই। হ্যাঁ, বুস্টিংটা হচ্ছে মূলত যারা অ্যাড ক্যাম্পেইন সম্বন্ধে ধারণা নাই বা জানে না, তাদেরকে ফেসবুক একটা সুবিধা দেয় সুন্দর করে, যে আসলে আপনি চাইলে এটা আগে কার্যকরী ছিল খুব বেশি পরিমাণে, কারণ অনেকেই হচ্ছে কি ক্যাম্পেইন সম্বন্ধে তেমন একটা ধারণা ছিল না। ধরেন আপনার একটা পোস্ট করেছেন, আরে ভাই না, সাপোজ ধরেন এই যে আমার পোস্টটা, এটা কি মানব কণ্ঠের একটা নিউজ আজকে পাবলিশ হয়েছে, আমি এটা 4 ঘন্টা আগে শেয়ার করেছি। এখানে বলেছে কি যে পোস্ট, আপনি যদি এটা ক্লিক করেন, আপনি সরাসরি জাস্ট একটা অ্যাড ম্যানেজারও লাগবে না, এটা আপনার এই আইডি থেকেই রান করতে পারবেন। করে হচ্ছে ডলারটা দিবেন এবং হচ্ছে লোকেশনটা সেট করবেন। এখন এতে কি হবে, শুধুমাত্র ফেসবুকের যে ওয়াল আছে, আমরা একটু আগে যে দেখেছি, এই পোস্টার থ্রুতে শুধু আপনি ফেসবুক এই ওয়ালের মাধ্যমেই কিন্তু দেখাইতে পারছেন। বাকি অন্য কোথাও দেখানোর তেমন একটা সুবিধা নাই, কারণ আপনি এখানে অ্যাড ম্যানেজার ব্যবহার করেননি। বাট ক্যাম্পেইন হচ্ছে, এই যে দেখেন আপনি পুরো একটা অ্যাড ম্যানেজার আপনি ব্যবহার করছেন, আর এই অ্যাড ম্যানেজারটা ব্যবহার করার ফলে আপনি আপনার এই ক্যাম্পেইনটা কমপক্ষে 22টা প্ল্যাটফর্মে দেখাইতে পারছেন। সো পোস্টটা হচ্ছে ডিটেল টার্গেটিং করা যায় না, জাস্ট আপনি পোস্টে ক্লিক করে পোস্ট ক্লিক করে চলে যাচ্ছেন। আর অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে আপনার যে টার্গেটেড কাস্টমার, ধরেন আপনি এসইও সার্ভিস দিচ্ছেন, এটা তো এখন ওভারঅল যাদের বিজনেসম্যান যারা আছে তাদেরকে কিন্তু আপনি টার্গেট করলে আপনার কাজে আসবে। অথবা ধরেন আপনার একটা ক্লদিং আইটেম আছে, এখন এটা আপনি ফিমেল ক্লদিং নিয়ে কাজ করেন, সো ফিমেল ক্লদিংটা ওভারঅল হচ্ছে প্যারেন্টস দেখালে লাভ আছে। বাট আমি যদি এমন কাউকে দেখাই যারা হচ্ছে কিনবে না, এখন হচ্ছে অনেকেই আবার দেখা যায় যে ছেলে ও মেয়েদের জন্য কিনে, বাট আমি স্পেসিফিক্যালি টার্গেটেড কাস্টমার যদি বলি, এখন 16-17 বছরের একটা মেয়েকে দেখাইলে কিন্তু আমার লাভ নাই, সে কিন্তু চাইলেও কিনতে পারবে না। সো আমার কাকে দেখাইতে হবে, তার প্যারেন্টসকে। সো এই যে ডিটেল টার্গেটিং গুলো আপনি করতেছেন, তারপর আপনি বললেন যে আপু আমি নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আমার ক্যাম্পেইনটা করব, সবাইকে দেখাইতে চাই না, একটা এরিয়া আমি ব্লক করে দিব। সো অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে এই সুবিধাগুলো আপনি নিতে পারবেন। এগুলো প্রত্যেকটা ইন ডিটেল ব্রিফিং আলোচনা করব বা ক্লাস থাকবে আপনাদের জন্য। আর এরপরে হচ্ছে আমি একটু দেখাই আপনাকে। জি আপু। হ্যাঁ হ্যাঁ, একটু 22টা প্ল্যাটফর্ম বলতে মানে এটা বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি আপু, আমি দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে একটা, সরি এই যে আসছে, এটা হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইনের জাস্ট স্ক্রিনশট, আমি যখন রান করেছি তখন একটা স্ক্রিনশট। রিয়াদ ভাই দেখা যাচ্ছে না? সবার কি দেখা যাচ্ছে না নাকি আপনার একা? দেখা যাচ্ছে তো। আচ্ছা, তাহলে ভাই আপনি ম্যাডাম একটু আমারটা refresh দেখা করুন। আচ্ছা আপু, এই যে দেখেন আপনার যে প্রশ্নটা ছিল, যে একই জিনিস দেখেন, এটা হচ্ছে প্লেসমেন্ট একটা থাকে ফেসবুকের এতে। এই যে দেখেন এখানে হচ্ছে এটা কি, এটাতে দেখা যাচ্ছে না, আচ্ছা দাঁড়ান আমি এটাতে যাই। এইভাবে অ্যাড ক্যাম্পেইন করলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক মিলে 22টা টোটাল প্ল্যাটফর্মে দেখায়। যেমন এই যে দেখেন এখানে একটু লেখা আছে ইনস্ট্রিম অ্যাড, এরপর রিলস, সার্চ রেজাল্ট, একটা হচ্ছে হোম ফিড, তারপর হচ্ছে ধরেন স্টোরিজ, এইভাবে টোটাল 22টা প্ল্যাটফর্মে আপনার ক্যাম্পেইনটাকে দেখায়।
এখন একই ক্যাম্পেইন যখন আপনি 22 জায়গায় পরিচিতি পাচ্ছেন, তখন কিন্তু আপনার এটা অটোমেটিক্যালি এক খরচে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, প্লাস হচ্ছে আপনার রেজাল্টটাও কিন্তু অনেক বেশি ভালো পারফর্ম করছে। সো এটা হচ্ছে মূলত অ্যাড ক্যাম্পেইন এবং বুস্টিং এর মধ্যে তফাৎ। আর বুস্টিং আসলে সবাই করতে পারে, আপনি চাইলে পোস্টে গিয়ে সবাই করতে পারে, বাট অ্যাড ম্যানেজার এবং বুস্টিং করলে আরো কয়েকটা খারাপ দিক আছে। যেমন হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টে কোনো না কোনো সময় রেস্ট্রিকশন চলে আসবে, তারপর আপনার পেজে ইস্যু আসবে, তারপর হচ্ছে মাঝে মধ্যে এমনও হয় যে পেজটাকে পুরো ফ্রিজ করে দেয় অথবা ডিজেবল করে দেয়। সো এই হচ্ছে রিস্ক গুলো বুস্টিং এর জন্য, এটা আসবেই আসবে, 1 বছর পরে হোক, 6 মাস পরে হোক বা 1 মাস পরে হোক। আর অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে আপনি আপনার রিয়েল ডলার দিয়ে ক্যাম্পেইন করছেন, ওইটাও রিয়েল ডলার দিয়ে করা হয়, বাট অ্যাড ম্যানেজার কিন্তু টোটালি আলাদা একটা ক্রিয়েট করে নেওয়া হয়, যেটা ফেসবুক তখন ডিরেক্টলি আপনাকে সাপোর্ট দিচ্ছে। এটাকে মেটা বিজনেস সুইট বলে বা অ্যাডস ম্যানেজার বা মেটা বিজনেস ম্যানেজারও বলে। বুঝাইতে পারছি? জি আপু, আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি ফেসবুকে যেমন অ্যাড ক্যাম্পেইন করলাম, তখন হচ্ছে ফেসবুকেরই 22টা প্ল্যাটফর্মে দেখাবে, সেটা বলতেছেন? হ্যাঁ, ফেসবুক এবং ইনস্টাগ্রামে 22টা প্ল্যাটফর্ম কিভাবে আপনাকে বলি, দেখেন। এই যে আমরা আসলাম, এটা কি? এটা হচ্ছে হোম ফিড, রাইট? এখান থেকে এটা কি? এটা পেজের পেজ মেনটেনে, এই যে এখানে কিন্তু আবার আছে একটা ভিডিও ফিড, এখানে আছে হচ্ছে ধরেন আপনার গ্রুপগুলো দেখা যায়, মার্কেট প্লেসেও দেখাবে। আবার এর ছাড়া হচ্ছে ধরেন এই যে আপনার দেখেন স্টোরি, তারপর হচ্ছে রিলস ফিড, এইভাবে 22টা প্ল্যাটফর্মে কিন্তু দেখাচ্ছে। আমরা যখন অ্যাড ক্যাম্পেইনটা করব কোথায় কোথায় দেখাবে এটাও দেখাই দিব। হ্যাঁ, এখন তো অ্যাড ক্যাম্পেইন করছি না, তাই দেখানো যাচ্ছে না। যখন করবো তখন দেখেন যে আসলে কোন কোন প্ল্যাটফর্মে করছে, কিভাবে করছে, সবকিছুই দেখাবে মূলত। আর কারো কোনো প্রশ্ন? আপু, আমার আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। হ্যালো। জি জি আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু। জি জি বলেন। হ্যালো। আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার কোশ্চেনটা হচ্ছে, আফটার কমপ্লিটিং দ্য কোর্স আমি মানে আমি তো অ্যাড তৈরি করতে পারি না, কিভাবে এগুলো জানিও না, সো আমি কি এগুলোও শিখতে পারবো? আপু এটাই তো শিখাবো আপনাদেরকে। এটা তো জাস্ট আজকে তো জাস্ট হচ্ছে থিওরিটিক্যাল ক্লাসগুলো, মানে থিওরিটা বুঝাইলাম বা এটা আসলে গুরুত্বটা কেন কি এটা। আগামী কাল থেকে হচ্ছে প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন, যেমন কালকে হচ্ছে ধরেন একটা ফেসবুক বিজনেস পেজ বা পার্সোনাল পেজ কিভাবে ক্রিয়েট করবেন, এটাকে ফুল কিভাবে এসইও ফ্র্যাঙ্কলি এবং হচ্ছে প্রফেশনাল ভাবে অপটিমাইজ করবেন, সবকিছুই দেখাবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আগামী ক্লাসে আপনারা আসার আগে আপনাদের যেটা করে রাখতে হবে আমি একটু দেখাই দিচ্ছি, ভিডিওর মধ্যে দেখলেও বুঝবেন বা আমি এই চেক লিস্টটা আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, একটা বিজনেস পেজ বা পার্সোনাল পেজ ক্রিয়েট করার জন্য আপনাদের কি কি লাগবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন বিজনেস, আপনি কোন নামে বিজনেসটা করতে চান, কিভাবে করবেন, একটা নাম লাগবে, লোগো এবং কভার ইমেজ লাগবে, বায়ো সেকশন লাগবে, তারপর ইউজার নেম সেটআপ, এগুলো আমি দেখাবো, এটা নিয়ে আপনাদের ওয়ারি হওয়ার কিছু নাই। কল টু অ্যাকশন কিভাবে সেটআপ করবেন সেটাও দেখাবো। কিওয়ার্ড বেসড ডেসক্রিপশন, আচ্ছা একজন আপু মনে হয় আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু কিওয়ার্ড বেসড ডেসক্রিপশন কি? এটা হচ্ছে আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন, যেমন আপনি হচ্ছে কি অ্যাডস ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে পারেন। আচ্ছা রাহাত জাহান আপু অ্যাডস ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে আপনি ম্যানেজার, আপনি এখন আপনার কিওয়ার্ড বেসড বা আপনার ডেসক্রিপশনটা কি হইতে পারে যে হাই আমি হচ্ছে রাহাত জাহান, আমি সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে মিডিয়া বাইং নিয়ে কাজ করি। তার মানে কি আপনার কিওয়ার্ডটা বলেছেন। এখন একটা বিজনেস আছে, আমার আপটান আইডিয়া নামে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, আমার এখানে ডেসক্রিপশনটা কি হবে, আপটান আইডিয়া কি করে, এখানে মেইন কিওয়ার্ড হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়, তার মানে এই যে ডিজিটাল মার্কেটিং ওটা কি কিওয়ার্ড না? ওই যে মেইনলি আপনার কথাটা ফোকাস রেখে ডেসক্রিপশনটা লিখছেন, এটাকেই হচ্ছে কি কিওয়ার্ড বেসড ডেসক্রিপশন বলা যায়। আমরা যদি পেজের একটু সেকশনগুলো দেখি, যেমন আমার পেজেই যাই, দেখেন এখানে পেজের নাম আছে, লোগো বা প্রোফাইল পিকচার আছে, এটা যেহেতু আমার পার্সোনাল পেজ। তারপর হচ্ছে নিচের দিকে আসি, এই যে এটাকে ইন্ট্রো অপশনটাকে মূলত বায়ু বলছি। বায়ুটাতে কি বোঝাচ্ছি দেখেন, আমার বায়ুটা দেখলেই একটা মানুষ বুঝে যাচ্ছে যে আসলে আমি কে বা আমি কি করি। ওখানে আমি কে এটার জন্য দেখছে নামটা। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড মিডিয়া বাইং এক্সপার্ট, 500+ প্রজেক্ট করেছি, 22টার উপরে ব্র্যান্ডের সাথে কাজ করেছি যাদের বিজনেস গ্রো হচ্ছে, এবং ক্যাম্পেইন রান করেছি ওভারঅল প্রায়
$50,000 বেশি প্লাস 200+ ইমেল ক্যাম্পেইন করেছি। এটা ছিল বায়ো। সো আপনারা এটা কিভাবে লিখবেন, কি করবেন দেখাবো ইনশাল্লাহ। বাকি পেজের ক্যাটাগরি, এই যে পেজের অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম, বিভিন্ন সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করলাম, এখানে প্রাইজিং এর একটা অপশন আছে, এখানে রিভিউ আছে। এই যে দেখেন প্রফেশনাল একটা পেজ যে আমি ক্রিয়েট করলাম, এটা কিভাবে হলো এই পুরোটাই সেটআপ হিসেবে আমরা দেখাবো। এরপর অ্যাবাউটে যদি চলে আসেন, দেখেন এটা কি, কিসের জন্য হয়েছে, ক্যাটাগরি আছে। আর ডেসক্রিপশনটা যদি বলি, এই যে দেখেন এখানে ডেসক্রিপশন আছে, কিওয়ার্ড বেস ডেসক্রিপশন আছে কিনা আপনারা একটু খেয়াল করেন তো। যেমন আমি প্রথমে একটু মানে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য একটা কি হেডিং দিলাম যে আই এম কারেন্টলি অ্যাভেলেবল, মানে এটা যদি আমার কোনো টার্গেটেড কাস্টমার দেখে সে বুঝে যাবে কি যে আমি জবে বা সার্ভিস দেওয়ার জন্য এখন অ্যাভেলেবল আছি। তারপর বলছি উইথ ওভার 5 years অফ এক্সপিরিয়েন্স ইন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং। তার মানে আপনি কি আমার কিওয়ার্ডটা পেয়েছেন? দেখেন তো কিওয়ার্ডটা কি পেয়েছেন? এই যে কিওয়ার্ড আই এম মানে এইভাবে প্রতিটা জিনিস ধরে ধরে যখন আপনি ক্যাম্পেইন মানে আপনার বায়োডাটা বলেন অথবা হচ্ছে আপনার পরিচয়টা দেন, এটাকেই হচ্ছে কিন্তু মূলত বলা হচ্ছে যে কিওয়ার্ড বেস ডেসক্রিপশন। যেমন আপনি কি কি সার্ভিস দিবেন এভাবে সাজিয়ে রাখার জন্য। তো এইগুলোই ছিল মূলত আপনাদের কিওয়ার্ড বেস ডেসক্রিপশন। রাহাজান আপু, এখন কোনো প্রশ্ন আছে আপনার? আচ্ছা, আপনাদেরকে একটা আপনাদের মোটিভেশনের জন্য একটা রিভিউ একটু আমি বলবো যে কেউ একজন পড়েন। দেখা যাচ্ছে? মনে মনে সবাই পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ পড়েন। আমিরা তাহসিন, আসলে লেখাগুলো অনেক ছোট ছোট। আমিরা তাহসিন লিখেছেন, আপু আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। কিছু ব্যক্তিগত কারণে আমাকে 2024 সালের জানুয়ারিতে বাসা চেঞ্জ করতে হবে। আমি যে বাসায় থাকি এই বাসা ছাড়া আমার এরিয়াতে সব বাসারই ভাড়া প্রায় 30 থেকে 40,000, যা আমার পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছি 2022 অক্টোবর, এক প্রকার সব থেকে করা, কিন্তু আমাকে করতেই হবে, না করলে জীবন চলবে না এমন কোনো বাধ্যবাধকতা ছিল না, যার কারণে তখন পরিশ্রম ও সময় দিয়ে দিয়ে কাজ খোঁজা হয়নি। বাসা চেঞ্জ করার কথা ভেবে আমি খুবই দুশ্চিন্তায় ভুগছিলাম। তারপর আপনার একটি ভিডিও সামনে এলো, আমি সেখানে বলেছিলাম যে মার্কেট প্লেস থেকে বায়ার খুঁজতে 100% গ্যারান্টি কাজ পাবো। আপু আলহামদুলিল্লাহ আপনার কথা মতো চেষ্টা করেছি। বর্তমানে 3টি অর্ডার রানিং আছে। প্রথম ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার পর উনি এতই পছন্দ করেছেন যে আবারও আমার কাছে অর্ডার দিয়েছেন। সরি, কোথায় ছাড়লাম? আচ্ছা, সাথে আরেকজনের সাথে কথা চলছে, ইনশাল্লাহ সেই অর্ডারটাও কনফার্ম হবে। আপু আপনি বুঝতে পারছেন, আপনার 2 থেকে 3 মিনিটের একটি ভিডিও আমার পুরো জীবনটা সুন্দর করে দিল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন এটা দেখাচ্ছি মানে এই না যে আপু অন্যভাবে নেবেন না, এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা একটা মোটিভেশন পান সেই জন্য। উনি জাস্ট, আমি কিন্তু আপনাদের ফ্রিল্যান্সারদের বা হচ্ছে যারা আইটি সেক্টরে কাজ করে তাদেরকে একটু অ্যাডভাইস দেওয়ার জন্য ছোট ছোট কিছু টিপস ভিডিও দিই বলতে পারেন। সো উনি আমার একটা ভিডিও দেখেছে, ওটা দেখে উনি বললো যে টানা 1 সপ্তাহ কঠোর পরিশ্রম করেছে, আমাকে ফোন দিয়েছিল, করার পরে এই যে কাজ পেয়েছে। আসলে উনি নিজেও বুঝতে পারতেছিল না যে এখানে চেষ্টা করলে কাজ পাবে কিনা। এখন এখান থেকে আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে এই ছোট ছোট একটা টিপসের কারণে যদি সে এমন কাজ পেতে পারে, আর আমি তো আপনাদেরকে ফুল ক্লায়েন্ট হান্টিং এর স্পেশাল যে টিপস গুলো আছে পুরো ক্লাসের মাধ্যমে দেখাবো। সো তখন কি আমাদের আরো বেশি ভালো হবে না যে আমরা কাজ করতে পারবো বা একটা শক্তি যোগাবে না? এটাই জাস্ট বলা ছিল। এখানে আসলে বেশি কিছুই না, এমন আরো অনেকেই আছে যারা আমার স্টুডেন্ট না, একটু ভিডিও দেখে বা আমি 1-2 মিনিট কথা বলি তাতেই অনেক বেনিফিটেড হচ্ছে। আর আপনারা তো আমার স্টুডেন্ট, বা আমি স্টুডেন্ট বলবো না, আমার এখান থেকে আমি যা জানি স্কিলটা শেয়ার করছি, ভাই বোন হিসেবে আমার সাথে কানেক্টেড আছেন। সো ইনশাল্লাহ যতদিন আছি চেষ্টা করে যাব আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আর করব, এটাই হচ্ছে আমার ইচ্ছে। বাকিটা আর কিছু বলার নাই। আজকে যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আজকের ক্লাসের টপিক এখানেই শেষ, আর বাকি চেকলিস্টটা আমি দিয়ে দিব। আপনারা সবাই হচ্ছে ওভাবে একটু রেডি থাকবেন, প্রয়োজনে আমার পেজটা একটু ভিজিট করেন যে আসলে কি কি লাগবে বা কি করতে পারেন। শারমিন আপু বলেন, হ্যান্ড রাইজ করেছেন আবার। আপু জোনাকি আপু একটা কথা বলতাম, আমি জানি না হ্যাঁ হ্যাঁ বলেন। গ্রুপের অন্যান্য ভাই আপুরা এটাতে মতামত দেবেন কিনা বা বিরক্ত হবেন কিনা। বলেন। মানে
শুক্র শনিবারের দিন দুটা এমন দুটো দিন দেখা যায় যে নানান ধরনের প্রোগ্রাম থাকে, পারিবারিক অনেক ধরনের ইয়ে থাকে, অকেশন থাকে, ফিরতে ফিরতে একটু দেরি হয়ে যায়। আর একটু কি রাতে ক্লাসটা নেওয়া সম্ভব হবে? আপনার অসুবিধা হবে কিনা বা অন্যান্য ভাই আপুদের অসুবিধা হবে কিনা সেটাও চিন্তা করছি, কারণ এটা তো আমি শুধুমাত্র আমি বললাম। আর একটু রাতে ক্লাসটা নেওয়া যায় কি? আচ্ছা একটু একটা দেরি করে। সেকেন্ড, আমি একটু আচ্ছা এখন যেহেতু প্রশ্ন উত্তর চলছে আমি রেকর্ডিংটা একটু অফ করে দিই, না হয় ক্লাস করতে গেলে আপনারাই বোরিং ফিল করবেন। আচ্ছা আজকের ক্লাস আসলে এখানেই শেষ করছি, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আমি রেকর্ডিং অফ করছি, আবার আপনারা চলে যান না। থ্যাংক ইউ।